নির্যাতিত হইতে হইতে এখন ভাষা হারায় ফেলাইছি, কি বলবো, বলার ভাষাটুকু হারায় ফেলাইছি। 17 তারিখে আমরা একটা আন্দোলন করছিলাম, আগস্টের 17 তারিখে। উপদেষ্টা সাহেব আমাদেরকে কথা দিছিল আমাদের কারো চাকরি যাবে না, কিন্তু উপদেষ্টা কথা দিল, চাকরি চলে গেল। আজকে আমরা সবাই রাস্তায়। উপদেষ্টা কথা দিল, আমাদের কেন চাকরি গেল, এটা হলো আমার প্রথম দাবি। দ্বিতীয় দাবি হলো 22 তারিখে একটা শান্তিমূলক আন্দোলন করতেছিলাম, এই প্রশাসন আমাদের উপরে জলকামান ছুড়লো, তারপরে এই যে কি সাউন্ড গ্রেড মারলো, রাবার বুলেট মারলো, অনেক অত্যাচার করলো, মারলো। আমার এক ভাই শাকিল, না দুষ্টমি না ফাইজাম না, সত্যি কথা যেটা, শাকিল আমার এক ভাই, ওর মাথার খুলিটা পর্যন্ত আলগা হয়ে গেছে, ঢাকা মেডিকেলে আছে। যদি বিশ্বাস না হয় ওখানে গিয়ে দেখতে পারেন, নিউরোসায়েন্সে সেখানে আছে। হ্যাঁ, ওর ওইটা রাখা আছে ঢাকা মেডিকেল, মাথার ইয়েটা ঢাকা মেডিকেল রাখা আছে। তো এত নির্যাতিত আমরা হইলাম, তারপর আমাদের দাবিটা উনি মানতেছে না। আজকে 6 দিন যাবত আমরা এখানে সবাই না খেয়ে বসে আছি। হ্যাঁ, যেহেতু আমরা এটা করতেছি তাহলে তো বুঝেন, এর ভিতরে রোজা, তো এই রোজার ভিতরে কি আমাদের ইচ্ছা নেই বাসায় যাওয়ার? শখ হয় না বাসায় যেয়ে বাচ্চাদের সাথে ইফতারি করি, সেহারি খাই? না খেয়ে কতক্ষণ মানুষ থাকতে পারে? 20 জন মানুষ ঢাকা মেডিকেলে ভর্তি, অথচ আমাদেরকে আজকে বলছিল আমাদের ভালো মন্দ একটা খবর দিবে। এখন পর্যন্ত আমরা কোনো খবর পাইতেছি না। এটা না না, তারা এখনো আসেনি। তারা তারা এখনো আসেনি। যদি আসে, এখন যদি আসে বিজয়ের খবর নিয়ে তো ভালো। আর যদি বিজয়ের খবর না নিয়ে আসে, তাহলে এখানে আমরা একেবারে জনম জনমের জন্য থাইকা যাব। আর কি করার। আর আমাদের দাবি হইলো এই এই যে ঠিকাদার আছে না, এটা তো রক্তচোষা। আমাদের শরীরে রক্তচোষা খাইতে খাইতে ওর পেটটা ভারী করে আর আমাদের পেটটা চিকন বানায়। আমরা এই ঠিকাদারটা বাতিল চাই। সরকারের কাছে অনুরোধ, ঠিকাদারটা বাতিল করার জন্য। ওনার কাছে আবেদন করছি আমরা যে ঠিকাদার বাদ দেন, আমরা সরকারি প্রশাসনের মাধ্যমে থাকতে চাই। ওনার মাধ্যমে যেহেতু বেতন সরকার দেয়, সেখানে তো তৃতীয় পক্ষের কোনো দরকার নেই। দরকার আছে আপনি বেতন দেন, আমরা আপনার আন্ডারে থাকবো। একটা সরকারি প্রতিষ্ঠানে কিভাবে ঠিকাদার যুক্তি হবে? ওই ঠিকাদার আমরা চাই না। আমরা ঠিকাদার বাতিল চাই এবং টেন্ডার মুক্ত বাংলাদেশ চাই। সরকারি অফিসে কোনো টেন্ডার হবে না, ঠিকাদার থাকবে না। আমাদের চাকরিটা স্থায়ীকরণ চাই। আমরা যেহেতু চাই যে শুনি 24-এ নাকি দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীন দেশে কেন এত অস্বাধীন চলতে আছে? এখন আমাদের এই আউটসোর্সিং 64টা জেলায় বর্তমানে 4000 লোক আছে, তাদের চাকরি নাই। কয় মাস হয়েছে মাত্র, এই কয় মাসে তাদের চাকরি নেই। এর ভিতরে 2 মাসের ভিতরে পুরো সবার চাকরি থাকবে না, অথচ ওনারা নতুন নিয়োগ দিচ্ছে, লোক নিচ্ছে। তাহলে যেহেতু সরকার নির্বাচন, সরকার নাই, ক্রিয়া নাই, তাহলে আমাদের কেন চাকরি থাকবে না? আর এই কাজগুলো কে করে? সরকারের কাছে একটা আমাদের খুব জানার ইচ্ছা যে এই ঠিকাদারটা কোত্থেকে আসে, কিভাবে আসে। চাকরি না থাকার কারণ কি, এবং আপনারা শুনছি আরো শুনছি আপনারা ঠিকঠাক মতন বেতনও পান না, না পাওয়ার কারণ কি? সেটাই, ওই যে ঠিকাদার টেন্ডার যদি হয় তাহলে ওদের ঠিকাদার দালালদের উনি যে, হ্যাঁ উনি এই যে পুরান লোক বাদ দিবে, নতুন টেন্ডার নিবে, এক ঠিকাদার যাবে আরেক ঠিকাদার আসবে, ঠিকাদারের সাথে ঠিকাদারের একটা সম্পর্ক হয়ে গেছে, একজন যাবে আর একজন আসবে। সে ওই লোক বাদ দিবে, সে নতুন করে লোক নিবে, ওই লোকের কাছ থেকে নতুন করে মোটা অঙ্কের টাকা পাবে, 2-3 লাখ যা পারে তার কাছ থেকে তাই নিবে, নিয়ে তাকে চাকরি দিবে। 6 মাস 1 বছর পর আবার এই টেন্ডার বাদ হবে, আরেকজন নিবে। কিন্তু আপনি বেতন কত পান? 17,600 টাকা। এই টাকা থেকে আপনি 1 বছর পর আপনার মাথায় টেনশন আসবে যে আমার চাকরি নেই, তো আমার ঠিকাদারে টাকা দিতে হবে চাকরি বাঁচাতে হইলে। তো আমার যদি চাকরি বাঁচাতে হয়, ঠিকাদারে টাকা দেবো, কই পাবো টাকা? তখন ওই কিস্তি করো 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, এরকম টাকা না, কিস্তি করো, ধার করো, কিন্তু এই 1 বছর কাজ করতে করতে এই ঋণ শোধ করতে না করতে আপনি আবার আমার ঋণই করতেছেন। তাহলে এখানে কি কার ইয়েটা, কার? ঠিকাদারের পেটে তো বাড়ি হইতেছে। এমনিতে সরকারের ফান্ড থেকে টাকা আসে, যে ঠিকাদার সে সরকারের ফান্ড থেকে একটা টাকা পায়, আবার যখন নিয়োগ দিয়ে লোক নেয় তার কাছ থেকেও মোটা একটা টাকা খায়। তাহলে আমরা চাই সরকারেরও ভালো হবে, আমাদেরও ভালো হবে, সরকারেরটাও যাইতেছে না, আর আমরা সরকারের কাছে যা পাইতে তাই নিতেছি। আমরা বেশি কিছু আবদার করিনি। আমাদের চাকরির স্থায়ীকরণ করুন, যাদের চাকরি নেই তাদের চাকরিটা পুনর্বহাল করুন, আর এই ঠিকাদার বাদ করেন। এতটুকু আপনার কাছে আমাদের আবদার। আমাদের এই দাবিটুকু মাইনে নেন, যেহেতু আমরাও বাংলাদেশের নাগরিক। আমাদেরও তো যেমন আউটসোর্সিং এর লোক আছে কত, 8 থেকে 14 লাখের মতন আছে আউটসোর্সিং। এই ফ্যামিলির ভিতরে তো আরো 14 লাখ থাকতে পারে, পারে না? তা আমরা কি দেশের ভোটার না, নাগরিক না? এই ভোটগুলা কি কারো দরকার নাই? যদি নাগরিক কমিটিরা আমাদের পাশে থাকে, আমরা তাদেরও সহযোগিতা চাই, তারাও আমাদের সহযোগিতা করুক। চাই যে ওনারা আমাদের পাশে দাঁড়াক, আমরা ওনাদের কাছে থাকবো। কিন্তু বাবা, আমরা
চাই আমাদের এই ইয়েটা মানার জন্য, যাতে উনি মানে। এই যে আমরা আজকে বসে গেছি কত শখ করে আশা করে মনে ধরলাম, কান্নাকারি করলাম যে আমাদের একটা ভালো সুখবর আসবে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো একটা সুখবর পাইতেছি না। যদি সুখবর না পাই তাহলে কি ধরে নিব যে এই ঠিকাদারের উপরে বড় কোনো হাত আছে ঠিকাদার পালার মতন? যদি আমরা এরকম কোনো কিছু কি করতে পারবো, তাহলে আমরা কোথায় যাব? আমাদেরকে মৌখিকভাবে না করছে। সকালবেলা আমরা ফেব্রুয়ারি মাসের 1 তারিখে সকালবেলা এসে ডিউটি করলাম, দুপুর 2টার দিকে আমাদেরকে ডাইকা বলে আপনাদের তো চাকরি নাই, আপনারা কালকে থেকে আসবেন না, কালকে থেকে আসবে নতুন লোক, আর আপনারা চলে যাবেন, কালকে থেকে যেন আপনারা না আসেন এবং এই মেডিকেলের আশেপাশেই ঢুকবেন না। কেন বাবা, আমরা কি অপরাধ করলাম? আমরা তো কোনো অপরাধ করিনি, আমরা তো কাজ করতেছিলাম। তো কাজের ভিতরে আপনি আমাদেরকে না করলেন কেন? আমাদের সাথে কথা বলেন না। আমাদের যে প্রশাসন, ওনার কি উচিত ছিল না যে আউটসোর্সিং লোকের সাথে কথা বলি? সে আউটসোর্সিং কে চিনিই না। সে একজন মেডিকেল ডাইরেক্টর, পরিচালক, সেটাকে আউটসোর্সিং চিনে না। তো সে কোন জায়গার ডাইরেক্টর, কিসের ডাইরেক্টর? সে আউটসোর্সিং চিনে না, আউটসোর্সিং এর সাথে কথা বলতে পারে না। সে কেমন? ভাবছিলাম উনি একজন নামাজি ধার্মিক, উনি মনে হয় আমাদের ব্যাপারটা ভালো বুঝবো। মা, উনি আইসে আমাদের পেটে লাথি। আমি মনে করি আমাদের এখানে যতটুক যার ক্ষতি হয়েছে এর জন্য দায়ী প্রতিটা প্রতিষ্ঠানের যারা যারা আছে প্রশাসন, এরা দায়ী। এবং আমাদের যদি এখানে কোনো কিছু হয়ে যায়, এটা মনে করুন ডক্টর, এই যে যদি আমাদের এই উপদেষ্টা ডক্টর ইনুস, উনি দায়ী, আর আমাদের যে প্রশাসন যে আন্ডার আমরা যার পরিচালক ডাইরেক্টর, উনি দায়ী থাকবে আমাদের যা কিছু হবে। না, এই যে বললাম যে এটার জন্য উনি দায়ী থাকবে। আমাদের দাবি না মানে তো আমরা এখান থেকে যাবো না, না খাইতে খেতে মরে যাবো, এটার জন্য উনি দায়ী থাকবে। হ্যাঁ, অবশ্যই চাবো। চাবো না মানে কি? তার জন্য যদি আমার কোনো ভাই কোনো বোন মারা যায় বা এরকম না খেয়ে কেউ মারা যেতেছে, তারে কি আমরা ছেড়ে দিব? এটা কি সম্ভব? কিভাবে ছাড়বো? সে তো আমাদেরকে ছাড়ে নাই, সে আউটসোর্সিং চিনে না। তো ওনার তো উচিত ছিল আমাদের সাথে একটু কথা বলার দেখা করার, কথা বলার উচিত ছিল। আর কি বলবো ভাই, কথা বলতে বলতে শেষ। আমাদেরকে